আজকের লেকচার যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা যতগুলো পড়ছি তার প্র্যাকটিক্যাল হয়তো থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যালের মিল কম, তারপরে সেগুলো যার সব থিওরিটিক্যাল নলেজ ছিল। আজকে প্র্যাকটিক্যাল নলেজ এবং ফিল্ডে কাজ করতে যাবা এটা অবশ্যই করা লাগবে, মানে ক্যালকুলেশনের বা ডিজাইনের একটা স্টেপ এখানে, ঠিক আছে? এটা তোমার এই যে টেবিলগুলো আমি সাপ্লাই দেবো তোমাদের কাছে কালেকশন থাকা লাগবে। তুমি যদি তোমাকে এরকম মিক্স ডিজাইন করতে দেয় তুমি জাস্ট চার্ট ফলো করে এবং প্রসিডিউর ফলো করে মিক্স ডিজাইন করে দিলেই হবে। Actually, concrete mix designটা কি? Mix design can be defined as the process of selecting suitable ingredients of concrete and determining their relative proportions with the objectives of producing concrete of minimum strength and other durability as economically as possible. তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবে যেসব ফ্যাক্টর, স্পেসিফিক গ্র্যাভিটি, ডেনসিটি, তারপর ফাইননেস মডুলাস যতগুলো নির্ণয় করছো সব করার উদ্দেশ্য হচ্ছে এই মিক্স ডিজাইনটা করার জন্য। সব করার উদ্দেশ্য হচ্ছে এই মিক্স ডিজাইন করার জন্য। মিক্স ডিজাইন হচ্ছে প্রসেস যেখানে সুইটেবল ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে কিসের বেসিসে? তোমার যে অবজেক্টিভস থাকবে। অবজেক্টিভস কিভাবে পাবা তুমি? তুমি যখন কোনো ক্লায়েন্টের কোনো কিছু ডিজাইন করবে সে ডিমান্ড বলে দিবে যে ভাই আমার ইকোনমিক ফ্যাসিলিটি এরকম, আমি এই ধরনের ব্রিক কোয়ালিটি সাপ্লাই দিতে পারবো, এই ধরনের সিমেন্ট কোয়ালিটি সাপ্লাই দিতে পারবো। সুতরাং কোয়ালিটি যদি বলে যায় বা একটা ব্র্যান্ড বলে দিল, সেই সিমেন্ট তুমি টেস্ট করে বা সেই ব্রিক টেস্ট করে যে ফ্যাক্টরিগুলো আছে সবগুলো ফ্যাক্টরি তোমার জানা থাকবে। সুতরাং ফার্স্ট হচ্ছে ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করা, এবং ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে তোমার যে অবজেক্টিভস আছে অবজেক্টিভস পাবা ক্লায়েন্টের ডিমান্ডের উপর বেস করে। এই অবজেক্টিভের উপর বেস করে, ক্লায়েন্টের ডিমান্ডের উপর বেস করে তুমি ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করা, সাথে সাথে তাদের সিলেক্ট করতে হবে এইভাবে যাতে মিনিমাম স্ট্রেংথ থাকে এবং ডিউরেবিলিটি থাকে ইকোনমির মধ্যে। এটাই হবে মিক্স ডিজাইন, কংক্রিট মিক্স ডিজাইন। তাহলে কংক্রিট মিক্স ডিজাইন হচ্ছে মিনিমাম স্ট্রেংথ বলতে ডিজাইনের সবসময় আমরা একটা জিনিস ফলো করি যে মিনিমাম যেন থাকে। নেক্সট ধরো তোমার ক্যাপাসিটি 5 কেজি, ঠিক আছে? তোমাকে 5 কেজির নিচে আমি কখনো নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 5 কেজি। 5 কেজির নিচে না, 2 কেজি দিলে তুমি নিতে পারবা। 5 কেজি হচ্ছে তোমার জন্য মিনিমাম, ঠিক আছে? মিনিমাম বলতে আমরা বলি যে ওইটার ওই স্ট্রেংথ ওই ক্যাপাসিটি আমি যদি দিই তাহলে সাস্টেনেবল করবে। এখন তার থেকে বেশি যদি স্ট্রেংথ দিতে পারে তাহলে আর কোনো কথা নেই, ঠিক আছে? এই মিনিমাম স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি চার্ট ফলো করতে হবে, তবে ইকোনমির কথা চিন্তা করে, ইকোনমিকে বাদ দেওয়া যাবে না। যদি স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি ইকোনমির মধ্যে চিন্তা করো এবং ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করো, এই ইনগ্রেডিয়েন্ট সিলেকশনটাই হচ্ছে কংক্রিট মিক্স ডিজাইন। এখন অনেকগুলা মেথড আছে, আরবিট্রারি প্রপোর্শনস মেথড, তারপরে ফাইননেস মডুলাস মেথড। এক একটা মেথডের এক এক ধরনের প্রসিডিউর আছে, তবে আলটিমেট ডেস্টিনেশন সেম। ম্যাক্সিমাম ডেনসিটি মেথড, সারফেস এরিয়া মেথড, তারপর আইআরসি ইন্ডিয়ান রোড কংক্রিট মেথড, তারপর হাই স্ট্রেংথ কংক্রিট মিক্স ডিজাইন, এরপর দেখো মিক্স ডিজাইন বেসড অন ফ্লেক্সার স্ট্রেংথ, গ্রেডিং কার্ভ মেথড। গ্রেডিং কার্ভ কোনটা? গ্রেডিং কার্ভ, গ্রেডেশন কার্ভ। এসিআই কমিটি 2-on-1 মেথড বা এসিআই মেথড, আমরা এটা করব, এটা বহুল ব্যবহৃত এবং বাংলাদেশের সকল মিক্স ডিজাইনের জন্য মোটামুটি এটাই যথেষ্ট। মিক্স ডিজাইন ফর পাম্পেবল কংক্রিট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন মেথড, এইগুলো হচ্ছে অ্যাভেলেবল মেথড মিক্স ডিজাইন করার জন্য। এখন আমরা কংক্রিট মিক্স ডিজাইন এসিআই মেথডের যে প্রসিডিউর আছে সেটা দেখব। এখন প্রসিডিউরের মধ্যে কিছু অ্যাজাম্পশন আছে, এসিআই মেথডের কিছু অ্যাজাম্পশন আছে যে এই কন্ডিশনগুলো অবশ্যই থাকতে হবে তার মধ্যে। ফার্স্ট হচ্ছে টাইপ 1
নন এয়ার ইন্ট্রেনিং সিমেন্ট উইথ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 3.15 ইজ ইউজ। টাইপ 1 সিমেন্ট হতে হবে যেটা নন এয়ার ইন্ট্রেনিং। নন এয়ার ইন্ট্রেনিং কোনটা? সিমেন্ট পড়ানোর সময় বলছিলাম এয়ার ইন্ট্রেনিং আর নন এয়ার ইন্ট্রেনিং। এয়ার ইন্ট্রেনিং হচ্ছে সিমেন্টের মধ্যে যদি মানে কোর স্পেসগুলো অ্যালাউ করে, ঠিক আছে, সিমেন্টের মধ্যে যদি কোর স্পেস অ্যালাউ করে, সেটা হতে পারে এই কোর স্পেস থাকার উদ্দেশ্য হচ্ছে যদি তোমার যে মেম্বারটা থাকে স্ট্রাকচারাল মেম্বার, এটা যদি কম্প্রেশন অথবা এক্সপানশন অ্যালাউ করে, কোর স্পেস যদি থাকে তাহলে কমপ্রেস হইলেও স্ট্রাকচারাল ফিজিক্যালি কোনো চেঞ্জ হবে না। আবার যদি এক্সপানশন হয় তাহলে কোর স্পেসের জায়গাগুলোতে কংক্রিট দিয়ে ফিল আপ করবে, সুতরাং এক্সটার্নাল কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে এয়ার ইন্ট্রেনিং। তাহলে দেখো দুইটা কন্ডিশন হচ্ছে এয়ার ইন্ট্রেনিং এর ক্ষেত্রে, হয় ফ্রিজ হতে হবে মানে কোল্ড বা ঠান্ডা হতে হবে, অথবা এক্সপায়ার হতে হবে, ফ্রিজ থ ইফেক্ট যদি থাকে, মানে একই সাথে গরম ঠান্ডা ইফেক্ট যেখানে সেখানে এয়ার ইন্ট্রেনিং দরকার। কিন্তু এসআই কোডের প্রথম অ্যাজাম্পশন হচ্ছে এয়ার ইন্ট্রেনিং হবে না, নন এয়ার ইন্ট্রেনিং হতে হবে। তাহলে কি এয়ার ইন্ট্রেনিং এর জন্য ডিজাইন নাই? আছে অবশ্যই, সেটা আমরা চার্টের দিকে শেষের দিকে বুঝতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে প্রথম অ্যাজাম্পশন হচ্ছে নন এয়ার ইন্ট্রেনিং হতে হবে এবং স্পেসিফিক গ্র্যাভিটি হতে হবে 3.15। দি কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট আর অফ স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি আর গ্র্যাজুয়েটেড উইদিন লিমিটস। আমরা কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট পড়ার সময় কিছু লিমিট পড়ছিলাম যে তার স্ট্রেন ক্যাপাসিটি এরকম হতে হবে, তারপর কালার শেপ সাইজ, গুড কোয়ালিটি বলতে যা বোঝায় সেটুকু মেনটেন করতে হবে, এসিআই কোড এটা বলে। The coarse aggregate has a Bagda specific gravity of 2.68 and an absorption of 0.5%. Coarse aggregate specific gravity होते হবে 2.68 and absorption होते হবে 0.5%. The fine aggregate has a Bagda specific gravity of 2.64, absorption of 0.7% and fineness modulus 2.80. এখন কি কি স্টেপ আছে দেখো। একটা হচ্ছে চয়েস অফ স্লাম পড়ছিলাম আমরা, স্লাম ভ্যালু, সেই স্লাম ভ্যালু সিলেক্ট করা। তোমরা এটা টেস্ট করতে পারো, টেস্ট করছো ল্যাবে? স্লাম ভ্যালু টেস্ট করো না এখনো? করবা? আচ্ছা যাই হোক, দেখো আমরা এমনি জাস্ট টেবিলের চেহারাটা দেখে রাখি। টেবিল 7.1 নাই তোমাদের কাছে? আচ্ছা না থাকলেও অসুবিধা নেই, হয়তো টেবিল 7.4টা হচ্ছে এরকম টাইপ অফ কনস্ট্রাকশন, মানে মিক্স ডিজাইন এরকম যে তুমি প্রবলেম তৈরি করবা, কি কি ডিমান্ড আছে সেই ডিমান্ডের উপর বেস করে তুমি প্রবলেম তৈরি করবে এবং সলিউশনটা তুমি দিবা। তবে প্রসিডিউর ফলো করে তোমার হাতে এই অ্যাভেলেবেল চার্ট থাকবে, এগুলো সব এমপিরিক্যাল চার্ট। এখানে মানে টেস্ট করে ধরো দেখো, প্রথমটা রিইনফোর্স কংক্রিট ফাউন্ডেশন ওয়ালস অ্যান্ড ফুটিং, ম্যাক্সিমাম স্লাম ভ্যালু হতে পারবে 175 আর মিনিমাম হতে পারবে 50, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে হতে পারবে। এর মধ্যে যে কোনো একটা ভ্যালু তুমি সিলেক্ট করতে পারবা। এখন দেখো বিল্ডিং কলামের জন্য 150, 75, এক এক ধরনের কনস্ট্রাকশন টাইপস তার স্লাম ভ্যালু আলাদা। তাহলে তোমার প্রবলেম যেটা বা তুমি যেটা প্র্যাকটিক্যালি ডিজাইন করতেছো সেটা তো তুমি জানো না? ধরো রিইনফোর্স ফাউন্ডেশন ওয়াল বা অর ফুটিং, তারপরে পেভমেন্টস, বিল্ডিং কলাম, এক একটা আলাদা আলাদা না, সুতরাং আলাদা আলাদার জন্য তোমার স্লাম ভ্যালু আলাদা হবে, ঠিক আছে। এটা কনস্ট্রাকশন টাইপের উপর বেস করে এটা 7.1 থেকে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে স্লাম ভ্যালু সিলেক্ট করা। তারপর সেকেন্ড হচ্ছে চয়েস অফ ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট ডিপেন্ডিং অন দ্য মেম্বার সাইজ অ্যান্ড স্পেসিং অফ রিইনফোর্সমেন্টের স্পেসিং আর মেম্বার সাইজ। ধরো কলামের লেন্থ হাইট এর সাথে একটা রিলেশন থাকতে পারে, বিমের লেন্থ তারপরে উইথ এর সাথে একটা রিলেশন করে ম্যাক্সিমাম সাইজ, কি সাইজের এগ্রিগেট নিতে পারবা। আবার ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ নির্ভর করে রিইনফোর্সমেন্টের প্লেসমেন্টের উপরে। রিইনফোর্সমেন্টের যদি স্পেসিং বেশি হয় সেক্ষেত্রে তুমি
রিইনফোর্সমেন্টের মধ্যে স্পেসিং যদি বেশি হয়, স্পেসিংটা কিরকম, এই যে রডগুলো তুমি বসাচ্ছ একটা বিমের মধ্যে এইভাবে, তাহলে এখান থেকে এইটুকু ফাঁকা স্পেসটা এই সাইজের এগ্রিগেট তুমি চুজ করতে পারো। কারণ কি, তোমাকে তো প্লেসমেন্ট করতে হবে, প্লেসমেন্ট করতে হবে না। যদি 2-3 লেয়ারে রিইনফোর্সমেন্ট থাকে, যদি এর থেকে বড় সাইজের এগ্রিগেট সিলেক্ট করো তাহলে এর মধ্যে প্লেস হবে, প্লেস হবে না। এই জন্য রিইনফোর্সমেন্টের স্পেসিং এর উপরে বেস করে ম্যাক্সিমাম সাইজের এগ্রিগেট নিতে হবে। তারপর এস্টিমেশন অফ ওয়াটার কন্টেন্ট অ্যান্ড এয়ার কন্টেন্ট, আমরা টেবিল নাম্বার 7.5 থেকে এটা দেখব। টেবিল নাম্বার 7.5 দেখো, দেখো অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার কেজি পার মিটার কিউব অফ কংক্রিট, রিকোয়ারমেন্টস ফর ডিফারেন্ট স্লামস অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট। ধরো দেখো লেফট সাইডে যে কলাম স্লাম দেওয়া আছে 2 থেকে 5, 8 থেকে 10, 15 থেকে এটা 20 হবে, 15 থেকে 20, আর ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট দেওয়া আছে। এই দুইটাকে ইন্টারসেক্ট করে তুমি অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার ক্যালকুলেট করতে পারবে। টেবিলটা দেখো, এই দুটাকে ইন্টারসেক্ট করে ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার তুমি ক্যালকুলেট করতে পারবা। বুঝতে পারতেছ না? আচ্ছা, আমরা ক্যালকুলেশনে গেলে আরো ক্লিয়ার হবে। তারপর দেখো সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও কিরকম হবে সেটা 7.3 এবং 7.4 এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারো। 7.4 দেখো, রিলেশনশিপ বিটুইন ওয়াটার সিমেন্ট রেশিও অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ যদি দেওয়া থাকে, তারপরে সিমেন্ট টাইপ সেটা যদি বলা থাকে, দেখো আমি বললাম যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 300, দেখো লেফট সাইডে 7.4 টেবিলের লেফট সাইডের কলামটা দেখো 300 যদি হয়, আমাদের এয়ার মানে সিমেন্ট টাইপ বা কংক্রিট টাইপ কি নন এয়ার ইন্টেন্ট, তাহলে 300 এর জন্য হবে 0.55, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেট করতে হবে। তারপরে ফিফথ হচ্ছে ডিটারমিনেশন অফ সিমেন্ট কন্টেন্ট, ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ফাইন এগ্রিগেট। আমাদের মেইনলি উদ্দেশ্য হচ্ছে অ্যামাউন্ট ক্যালকুলেশন করা ফাইন এগ্রিগেটের সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার। কংক্রিট মিক্সের জন্য কি কি লাগে? ফাইন এগ্রিগেট, সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার, কোর্স এগ্রিগেট, ঠিক আছে? এই যে এই মিক্সিং রেশিওগুলো ক্যালকুলেট করা কি পরিমাণে লাগবে, অথবা যদি তুমি রেশিও ক্যালকুলেট করতে পারো সেটাও মিক্স ডিজাইন হয়ে যাবে। তারপরে দেখো যে ফাইনালি এই ফ্যাক্টরগুলো ক্যালকুলেট করার পরে যদি ফিল কন্ডিশনের উপরে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করব, সেটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম করলেই হবে। তাহলে ফার্স্ট হচ্ছে স্লাম চয়েস করা, তারপরে ম্যাক্সিমাম সাইজের এগ্রিগেট চয়েস করা, তারপরে ওয়াটার এস্টিমেশন করা, ওয়াটার সিমেন্ট রেশিও সিলেক্ট করা, তারপরে হচ্ছে সিমেন্ট কন্টেন্ট ডিটারমাইন করা, তারপরে ফাইন এগ্রিগেট ক্যালকুলেট করা, শেষে অ্যাডজাস্টমেন্ট করা ফিল কন্ডিশনের উপর বেস করে। কৃষ্ণ রাজুর বই থেকে আমরা মিক্স ডিজাইনের এই চার্ট সহ এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। কৃষ্ণ রাজুর বইয়ের পেজ নাম্বার 41 এর আর্টিকেল নাম্বার 53-তে তোমরা এই প্রবলেমটা পাবা, ঠিক আছে? প্রথমে আমরা প্রবলেমটা একটু ভালো করে পড়ি। তুমি যখন প্র্যাকটিক্যালি কোনো কিছু ডিজাইন করবা, তোমার হাতে কি এরকম লিখিত কোনো কিছু থাকবে না। তোমার ডিমান্ড আর তোমার ডিমান্ডের সাথে অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস এর উপরে তোমাকে এরকম প্রবলেম তৈরি করে নিতে হবে আগে, তারপরে সলিউশন করতে হবে। দেখে কিরকম, মানে প্রবলেমটা ভালো করে পড়লে বুঝতে পারবা। কংক্রিট ইজ রিকোয়ার্ড ফর কাস্টিং দ্য ইন্টেরিয়র লার্জ কলাম। প্রথমে আমরা যেহেতু কংক্রিট মিক্স ডিজাইন করতেছি, তাহলে কংক্রিট অবশ্যই লাগবে। ইজ রিকোয়ার্ড ফর কাস্টিং দ্য ইন্টেরিয়র লার্জ কলাম, ইন্টেরিয়র লার্জ কলামের জন্য। তাহলে এখানে কনস্ট্রাকশন টাইপ কি? কনস্ট্রাকশন টাইপ বিল্ডিং, ইন্টেরিয়র লার্জ কলাম, ইন্টেরিয়র লার্জ কলাম।
In the ground floor of a multi-stage building's structural consideration specify a mean cylinder strength of 250 kg per centimeter square at 28 days. দেখো সিলিন্ডার স্ট্রেংথ বলা আছে 28 দিনে 250 কেজি পার সেন্টিমিটার কিউব, যেটা আমাদের কোথায় কাজে লাগবে? ওয়াটার সিমেন্ট রেশিও ক্যালকুলেট করতে গিয়ে। ঠিক আছে, তাহলে প্রবলেমটা তুমি কিভাবে তৈরি করবা? কংক্রিট মিক্স ডিজাইন লাগবে, তোমার স্ট্রাকচারাল টাইপ প্রথমে, তারপরে তার সিলিন্ডার স্ট্রেংথ অথবা তার স্ট্রেংথ যে কোনো দিনের 28 দিন হতে পারে, 7 দিন হতে পারে। তারপর কোর্স এগ্রিগেট লোকালি অ্যাভেলেবল ইজ ওয়েল গ্রেডেড হ্যাভিং এ ম্যাক্সিমাম সাইজ অফ 40 মিলিমিটার। দেখো কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ এখানে বলা আছে, সুতরাং তোমাকে আর টেবিল থেকে বের করতে হবে না। যদি না বলা থাকতো তাহলে তুমি বের করতে হবে কিভাবে? হ্যাঁ, কিভাবে বের করতে হবে বলো? সিভিং করে গ্রেডিং কার্ভ আছে না, গ্রেডিং কার্ভ থেকে তুমি পেয়ে যাবা। অ্যান্ড এ ড্রাই রডেড ইউনিট ওয়েট অফ 1600 কেজি পার সেন্টিমিটার কিউব। তারপরে সেই কোর্স এগ্রিগেট হবে যার ইউনিট ওয়েট হবে 1600 কেজি পার সেন্টিমিটার কিউব। ফাইননেস মডুলাস অফ স্যান্ড অ্যাভেলেবল অ্যাট সাইট 2.80। স্যান্ডের ফাইননেস মডুলাস 2.80। স্লাম স্পেসিফাইড ফর দ্য জব ইজ 80 to 100 মিলিমিটার। এখানে স্লাম ভ্যালু দেওয়া আছে। যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে 7.1 টেবিল যেটা ছিল কনস্ট্রাকশন টাইপসের উপর বেস করে 7.1 টেবিল, এটা তোমাদের ওইদিকে প্রিন্ট হয়নি তাই না? 7.1 টেবিল তো দেখালাম, ওই টেবিলের উপর বেস করে তোমাকে স্লাম ভ্যালু সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি অফ সিমেন্ট, কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট। এইগুলা কিভাবে পাবা? তুমি টেস্ট করবা, সবগুলার টেস্ট করে তোমরা অলরেডি এগুলো পেয়ে গেছো মনে হয়। স্পেসিফিক গ্রাভিটি অফ সিমেন্ট, কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট আর 3.15, 2.68 অ্যান্ড 2.64 রেসপেক্টিভলি। তারপরে টাইপ অফ সিমেন্ট অ্যাভেলেবেল অ্যাট সাইট ইজ অর্ডিনারি পোর্টল্যান্ড টাইপ 1। টাইপ 1 বলতে আমরা বুঝি নন এয়ার এন্টেনমেন্ট সিমেন্ট। ডু মিক্স ডিজাইন ফর দ্য জব। এখন মিক্স ডিজাইন করতে হবে। তাহলে এই প্রবলেমের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলো যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে নিজে থেকে সেগুলো জেনে নিতে হবে টেস্টের মাধ্যমে, অথবা কংক্রিটের জন্য অ্যাভেলেবেল স্ট্রেন্থ বলা থাকে সেগুলোর মাধ্যমে তুমি জানতে পারো। টেস্ট ছাড়াও তুমি হয়তো আমাদের দেশে যেসব ব্রিক্সের জন্য অ্যাভেলেবেল যেগুলো সেগুলো স্ট্রেন্থ জানা নেই, কিন্তু সিমেন্টের স্ট্রেন্থ যখন কি পায় কোম্পানি থেকে একটা মিনিমাম স্ট্রেন্থ অনেকে বলে দেয় যে মিনিমাম এত ম্যাক্সিমাম এত, যদিও সেটা পাওয়া যাওয়ার প্রববিলিটি কম, তোমাকে অ্যাকচুয়াল পেতে হলে টেস্ট করতে হবে। এখন দেখো আমরা কিভাবে সলিউশন করব। আচ্ছা দেখো, তাহলে কংক্রিট মিক্স ডিজাইনের এরপরে আমাদের প্রবলেম তৈরি হয়ে গেছে, এখন আমরা কিভাবে সেটা সলিউশন করব। তোমাকে যদি প্র্যাকটিক্যালি কোনো জায়গায় এখন ছেড়ে দেওয়া যায়, মানে প্রসিডিউর আমরা সলিউশন করা দেখাচ্ছি, তাহলে যে ডিমান্ডগুলো যে ফ্যাক্টরগুলো তোমার লাগবে ওগুলো তুমি বলতে পারবে না বা বের করে নিতে পারবে না। এখন তুমি যখন সলিউশন করতে যাবা তখনও তোমার কিছু প্রবলেম ফেস করতে পারো। ধরো তুমি কোনো কিছু, তোমার কোনো অ্যাভেলেবেল কোনো ডাটা নেই, তুমি ক্যালকুলেশন করতে গিয়ে আটকা যাবা যে এটা তখন লাগবে, তখন তুমি সেই টেস্টটা করাই নিবা, এরকমও হতে পারে। দেখো, ফার্স্ট নন এয়ার ইন্টেন্ট কংক্রিট ইজ সিলেক্টেড সিন্স দ্য স্ট্রাকচার নট এক্সপোজ টু অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। যেহেতু ফ্রিজ ইফেক্ট থাকবে কখন? যখন স্ট্রাকচারটা ওয়েদার কন্ট্যাক্টে থাকবে। ইন্টেরিয়র কোনো স্ট্রাকচার ফ্রিজ ইফেক্টে থাকে না। তারপরে বাংলাদেশের জন্য এই ইফেক্টটা খুবই কম, টেম্পারেচার মোরালেস
কাছাকাছি থাকে এবং টেম্পারেচার ইফেক্টটা আমরা যখন আরসিসি ডিজাইন করব সেটাতে ধরা থাকে। ঠিক আছে, অন্যান্য দেশে আছে দেখা যাচ্ছে প্লাস মাইনাস ইফেক্ট থাকে, প্লাস মাইনাস ইফেক্ট থাকে অনেক দেশ আছে, দেখা যাচ্ছে মানে উইন্টার সিজনে মাইনাস, আবার সানি বা নর্মাল সিজনের স্প্রিং এগুলাতে প্লাস 37 আর দিকে মাইনাস 37 এরকম টেম্পারেচার থাকে। সেই ধরনের ক্ষেত্রে সেই দেশে তোমার নন এয়ার ইন্টেনমেন্ট কংক্রিট নিলে হবে না, এয়ার ইন্টেনমেন্ট কংক্রিট নিতে হবে। তাহলে ফার্স্ট আমরা সিলেক্ট করলাম নন এয়ার ইন্টেনমেন্ট কংক্রিট, কারণ স্ট্রাকচার যেটা আছে সেটা এক্সপোজ ওয়েদার কন্ডিশনে নেই। ইন্টেরিয়র কলাম বলা ছিল, দেখো কংক্রিট ইজ রিকোয়ার্ড ফর কাস্টিং দ্য ইন্টেরিয়র লার্জ কলাম। ইন্টেরিয়র মানে ভিতরে, গ্রাউন্ড ফ্লোরে ভিতরের দিকে কলাম ডিজাইন করতে হবে, তার জন্য মিক্সড ডিজাইন। তাহলে প্রথমে নন এয়ার ইন্টেনমেন্ট কংক্রিট সিলেক্ট, এরপরে ওয়াটার সিমেন্ট রেশিও ক্যালকুলেট করলাম। দেখো 7.4 টেবিল থেকে 7.4 টেবিল বের করো। 7.4 টেবিলে দেখো যে সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ এট 28 ডেজ আমাদের প্রবলেমে দেওয়া আছে 250, এবং আমরা সিমেন্ট সিলেক্ট করলাম বা কংক্রিট টাইপ সিলেক্ট করলাম নন এয়ার ইন্টেনমেন্ট। তাহলে 250 এর জন্য 0.62, ওয়াটার সিমেন্ট রেশিও হলো 0.62। তোমার একটা ফাইন্ডিংস হয়ে গেছে মিক্সড ডিজাইনের। এইভাবে আস্তে আস্তে আগাইতে হবে। এরপর দেখো অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার, এরপরে যে স্টেপ ছিল আমরা যখন স্টেপ পড়লাম এসসিআই মেথডে যে স্টেপ ছিল অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার ক্যালকুলেট করা। অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার ফর এ স্লাম অফ 80 to 100 millimeter and maximum size of aggregate, এবং স্লাম ভ্যালু রেসপেক্টেড অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার ক্যালকুলেট করতে হবে। দেখো 7.5 টেবিল থেকে 7.5 টেবিল ক্যালকুলেট বের করো। দেখো স্লাম আছে লেফট কলামে স্লাম ভ্যালু দেওয়া আছে, টেবিল দেখতে পাচ্ছ তোমরা, টেবিল লেফট কলামে দেখো দেওয়া আছে 2 থেকে 5, এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে সেন্টিমিটারে, মিলিমিটার হলে 10 দ্বারা গুণ করতে হবে, তাই না? আর ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট দেওয়া আছে দেখো 10, 12.5, 20, একেবারে উপরের কলামে লেফট থেকে রাইটে যাও 25, 40, 50, 70, তারপরে 150। আমাদের প্রবলেমের জন্য ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট কত? 40। তাহলে দুইটার ইন্টারসেক্ট করো, দেখো 175। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার 175 কেজি পার সেন্টিমিটার কিউব। এই 175 যেটা, এটাই হচ্ছে মিক্সিং রেশিও, ওয়াটারের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 175 কেজি। তাহলে আমাদের যেটা দরকার ছিল তার একটা ফাইন্ডিংস এখানে শেষ। আচ্ছা, সিমেন্টের অ্যামাউন্ট, তারপর স্যান্ডের অ্যামাউন্ট, কোর্স এগ্রিগেটের অ্যামাউন্ট আর ওয়াটারের অ্যামাউন্ট। দি কোয়ান্টিটি অফ সিমেন্ট পার ইউনিট মিটার। দেখো যে ওয়াটার সিমেন্ট রেশিও আমি জানি, ওয়াটার সিমেন্ট রেশিও কত? 0.62। প্র্যাকটিক্যালি যখন তোমাদের এক্সামে থাকবে এরকম চার্ট দেওয়া থাকবে আর প্রবলেম দেওয়া থাকবে, কোনো টেবিল নাম্বার কিন্তু থাকবে না। বুঝি নাই সব না, চার্ট তো দেওয়া থাকবে, এখন দেখো যে আরেকটা জিনিস বলে রাখি, এইখানে যে প্রসিডিউর ফলো করা আছে সেটা তুমি না ফলো করলেও হবে। ঠিক আছে, যেরকম ওয়াটার সিমেন্ট রেশিও ক্যালকুলেট করার আগে আমরা অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার ক্যালকুলেট করতে পারতাম। ঠিক আছে, কারণ কি অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার ক্যালকুলেট করতে গেলে লাগবে তোমার স্লাম ভ্যালু আর ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট, সে দুইটাই তোমার দেওয়া আছে। সুতরাং তুমি ওইটা আগে ক্যালকুলেট করলেও কোনো সমস্যা নেই। কথা বলো না, সলিউশন করতে পারবা না কিন্তু পরীক্ষা হলে গিয়ে আবার।
তাহলে দি কোয়ান্টিটি অফ সিমেন্ট পার ইউনিট মিটার, ওয়াটার সিমেন্ট রেশিও যেহেতু দেওয়া আছে, ওয়াটার সিমেন্ট রেশিওতে 0.62, এখানে ওয়াটার অ্যামাউন্ট হচ্ছে 175, সেখান থেকে সিমেন্টের কোয়ান্টিটি বের করা যাবে। 175 কে 0.62 দ্বারা ভাগ করো, দেখো 182 কেজি। তবে আমরা এখানে মিক্স ডিজাইন করতে গিয়ে সবসময় মনে রাখবা সব কিছু রাউন্ড ফিগারে নিবা, কারণ তুমি যখন মিক্স ডিজাইন করার শেষে এস্টিমেশন করতে যাবা সব কিছু রাউন্ড ফিগারে করতে হবে। রাউন্ড ফিগার এরকম, তুমি যদি বলো যে 2 কেজি সিমেন্ট লাগবে, এরকম না, বলতে হবে কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত সিএফটি স্যান্ড লাগবে, এইভাবে নাম্বার অফ ব্রিক্স কত, ঠিক আছে? এই জন্য যদি 182 আসে, এটা একটু ক্যালকুলেট করে দেখো তো কত আসে, দেখো 182 পয়েন্ট কত আছে, 182 আসে, তাহলে 182 লিখবা, অথবা 182 লিখবা। পয়েন্টের পর যেগুলো আছে মিক্স ডিজাইন করতে গেলে ফাইনাল প্রোডাক্টটা কখনো এটা লিখবে না। তাহলে সিমেন্টের অ্যামাউন্ট এখান থেকে পেয়ে গেলাম। তারপর হচ্ছে ভলিউম অফ কোর্স এগ্রিগেট পার কিউবিক মিটার অফ কংক্রিট, 283 পয়েন্ট আছে, হ্যাঁ 82 পয়েন্ট সামথিং। ওই যে বললাম, হয় বাড়াই লিখবা অথবা কমাই লিখবা, সবসময় রাউন্ড ফিগারে, বুঝি না? বুঝি না, বলো। ওটা হচ্ছে 7.4 টেবিল থেকে, বলো। হ্যাঁ, এটা আমি দেখাবো। যদি মাঝামাঝি কোনো ভ্যালু থাকে, তাহলে কিভাবে ক্যালকুলেট করবা? প্র্যাকটিক্যাল প্রবলেমে বা তোমাদের যে এক্সামে যে প্রবলেম থাকবে এরকমই ভ্যালু থাকবে, মাঝামাঝি কোনো ভ্যালু থাকবে। দেখা যাচ্ছে সিলিন্ড্রিক্যাল স্ট্রেন 350, 300 মাঝামাঝি আছে, তাহলে কিভাবে ক্যালকুলেট করবা আমি দেখা দিই। আচ্ছা, আমরা যে পর্যন্ত আসছি সেই পর্যন্ত দেখো। ভলিউম অফ কোর্স এগ্রিগেট পার কিউবিক মিটার অফ কংক্রিট 7.6 টেবিল থেকে ভলিউম অফ কোর্স এগ্রিগেট 7.6 টেবিল। দেখো ভলিউম অফ ড্রাই রডেড কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ কংক্রিট, দেখো এক সাইড আছে লেফটে ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট, আর আছে ফাইননেস মডুলাস 38 রোল। ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট দেখো 40, তারপর ফাইননেস মডুলাস ভ্যালু কত 2.8, ইন্টারসেক্টিং পয়েন্ট 0.72। তাহলে ভলিউম অফ কোর্স এগ্রিগেট 1 মিটার কিউবের জন্য 0.72। এখন এইখানে দেখো যে ধরো ফাইননেস মডুলাস ভ্যালু 2.68, ফাইননেস মডুলাস ভ্যালু 2.80 না হয়ে 2.68 অথবা 2.70। এখন তুমি ভলিউম কিভাবে ক্যালকুলেট করবা? 2.70 হলে হ্যাঁ 0.70 হবে। এই যে 0.74 প্লাস 0.72, এই দুটোর এভারেজ করা। কিন্তু এরকম যদি থাকে তাহলে কিভাবে ক্যালকুলেট করবা? হ্যাঁ, ওই ঠিক নিয়ম ফলো করে দেখো। আমি একটা দেখা কিরকম ভাবে ক্যালকুলেট করতে পারবা তোমরা। পয়েন্ট আমাদের ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেটও ভ্যারি করানো যাবে। একই সাথে দুই তিনটা যদি ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট 25 আর 40 মাঝখানে থাকে, আগে আমরা দেখি যে ফাইননেস মডুলাস যদি ভ্যারি করে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করবা? আমাকে এইটার জন্য যে ভলিউম সেটা ক্যালকুলেট করতে হবে। দেখো 2.60 এর জন্য 0.74 আর 2.80 এর জন্য
0.72। যদি তুমি এভাবে করো যে 2.80 মাইনাস 2.68 এই দুটো আমাদের দেওয়া আছে 2.680 মাইনাস 2.68 এই দুটো মানে দুটো থেকে ডিফারেন্স করলাম, দুটো ফাইনাস করলাম চালু তার জন্য ভলিউম ডিফারেন্স করলাম। এরপর দেখো যে কোনো একটা থেকে তুমি ডিফারেন্স করবা, হয় হায়ারটা থেকে এটা থেকে তোমার যেটা রিকোয়ার্ড সেটা ডিফারেন্স করতে পারো, এটা থেকেও করা যাবে, আবার 2.6 থেকেও করা যাবে। দেখো এটা থেকে করলে কি রকম হবে, এর ডিফারেন্স আসে 0.02 আর এটাকে ডিভাইড হবে কত দ্বারা 0.2 ইনটু 0.12। এটা ক্যালকুলেট করতে কত আছে দেখো, এখন দেখো তুমি ডিফারেন্স করতে হচ্ছে 2.80 থেকে, এর জন্য ভলিউম হচ্ছে 0.72, ঠিক আছে, এর জন্য ভলিউম হচ্ছে 0.72 আর 2.60 এর জন্য হচ্ছে 0.74। এর সাথে যদি যোগ করো তাহলে 2.68 এটা পাবা, কারণ এই দুটোর মধ্যে এখান থেকে বাড়তেছে আর এখান থেকে কমতেছে, এর জন্য এর সাথে যোগ করতে হবে। দুটোর মধ্যে যে ট্রেন্ড, যেহেতু তুমি এটা রেসপেক্টলি ক্যালকুলেট করছো তাহলে এই যে প্রোডাক্ট এটাকে যোগ করতে হবে এটার সাথে, কারণ এটা যোগ করলে এই দিক থেকে গেলে বাড়বে আর এই দিক থেকে গেলে কমবে। যদি তুমি রেসপেক্টিভ পয়েন্ট হচ্ছে এইটা, এটার সাথে যদি 0.012 যোগ করো তাহলে হবে 0.732। দেখো আমি রেসপেক্টিভ পয়েন্ট 2.80 না হয়ে 2.68 নিব, সরি 2.60 নিব। এবার কত আছে বলো তো, এটা বুঝতে পারছো? মাঝখানে যদি আমি এটা না করি, রেসপেক্টিভ পয়েন্ট যদি আমার 2.60 হয়, 2.60 মাইনাস 2.68 0.008। দেখো আমি রেসপেক্টিভ পয়েন্ট বলছি এটা, তাহলে এই দুটোর মধ্যে এইদিকে গেলে কমবে, সুতরাং তোমাকে এই 0.74 থেকে 0.008 বাদ দিতে হবে। দেখো দুটার প্রোডাক্ট সেমই হবে, 2.68 এর জন্য দুটার প্রোডাক্ট সেম, বিয়োগ করে দেখো 0.732 হবে, আসে না? বুঝতে পারো না এটা কেউ? হ্যাঁ অবশ্যই আসবে, মাঝখানে কোনো ভ্যালু থাকবে তাহলে যেটাকে তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। এই যে যেটা প্রবলেম করাচ্ছে সেটা ডাইরেক্ট সব ভ্যালু দেওয়া আছে। .732 আসে নাই? হ্যাঁ না না, এই মিক্স ডিজাইনের জন্য প্রতিটা লাইনই হচ্ছে অ্যান্সার, প্রতিটা লাইনই হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো ভলিউম অফ কোর সেগ্রিগেট আমরা পেয়ে গেলাম 0.72, শুধু এইটুকুই ভেরিয়েশন না, এর সাথে আরো ভেরিয়েশন নিয়ে আসা যায়। দেখো যে ম্যাক্সিমাম সাইজ অফ ভেরিয়েবল যদি মাঝে মাঝে কোনো কিছু থাকে, ধরো তোমার ফাইনাল মডুলাস ভ্যালু তো মাঝে মাঝে কোনো কিছু থাকে, যদি ম্যাক্সিমাম সাইজ অফ ভেরিয়েবল এটা মাঝে মাঝে কোনো কিছু থাকে তাহলে এটা ক্যালকুলেট করব। করতে পারো যেকোনো একটা পারফেক্ট ফর্ম।
একটা অ্যাসাইনমেন্ট থাকবে এরপরে, তাহলে প্র্যাকটিস করলে বুঝে ফেলবা কেমনে করতে হবে। দেখো ওয়েট অফ কোর্স সেগ্রিগেট পার কিউবিক মিটার অফ কংক্রিট, ইউনিট ওয়েট যেহেতু দেওয়া আছে তার সাথে ভলিউম, ইউনিট ওয়েটের সাথে ডেন্সিটি সমান জানি এই দুটো দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেট করতে পারবো। কোর্স সেগ্রিগেটের ভলিউম আমি জানি, তারপরে তার ইউনিট ওয়েটও দেওয়া আছে, ইউনিট ওয়েট দেওয়া ছিল 1600 কেজি পার সেন্টিমিটার কিউব, তাহলে ওয়েট অফ কোর্স সেগ্রিগেট হবে 0.72 ইন্টু 1600। তাহলে দেখো ওয়েট অফ কোর্স সেগ্রিগেট আসে 1152 কেজি। এরপরে ভলিউম ক্যালকুলেশন, রেসপেক্টিভ ভলিউম ক্যালকুলেশন। দেখো সিমেন্টের ওয়েট আমরা পাইছি 282 কেজি, তারপরে ওয়াটার 175 কেজি, ওয়াটার 175 কেজি, তারপরে কংক্রিট 1152 কেজি। আচ্ছা এইগুলো দেখো, এখন এইটাকে ভলিউমে কনভার্ট করতে হবে, কারণ তোমাকে টোটাল যে প্রোডাক্ট সেটাকে 1 মিটার কিউব মানে পার কিউব মিটার কিউবে কত অ্যামাউন্ট লাগবে সেটা যদি ক্যালকুলেট করতে পারো, তাহলে যে কোনো সাইজের জন্য ক্যালকুলেট করতে পারবা। ইউনিট ভলিউমের জন্য যদি তুমি ম্যাটেরিয়ালসের ওয়েট ক্যালকুলেট করতে পারো, তাহলে যে কোনো ভলিউমের জন্য ক্যালকুলেট করতে পারবা তো। এখন দেখো ওয়েটটাকে কিভাবে ভলিউমে কনভার্ট করবা। কোনো কিছুর ডেনসিটিকে বেশ কয়েকটা সিম্বল দ্বারা লেখা যায়, রো লেখা যায়, গামা লেখা যায়, ঠিক আছে? এগুলো তোমরা জিওটেকনিক্যালে গেলে এই সব ফর্মুলাগুলো বুঝতে পারবে আরো ভালো করে। দেখো ডেনসিটি সমান আমরা জানি মাস বাই ভলিউম, ঠিক আছে? এখন যদি ভলিউমকে এই সাইডে নিয়ে আসি তাহলে হবে কি, ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি, তাহলে ভলিউম থাকবে মাস বাই ডেনসিটি। ডেনসিটিকে কোনো কিছুর ডেনসিটি যদি নির্ণয় করতে চাও, তার সাথে তার যদি মানে ডিরেক্ট ডেনসিটি জানা না থাকে, তাহলে তার স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ওই ম্যাটেরিয়ালসের স্পেসিফিক গ্র্যাভিটির সাথে পানির ইউনিট ডেনসিটি গুণ করলে ওই ম্যাটেরিয়ালসের ডেনসিটি পাবে, ঠিক আছে? আমাদের এই প্রবলেমের জন্য তোমার ওই ম্যাটেরিয়ালসের ডিরেক্ট ডেনসিটি দেওয়া নেই। আমরা এটা এই যে ডেনসিটি বা ভলিউম ক্যালকুলেট করতেছি কেন, কারণ আমাকে ইউনিট ভলিউমে নিতে হবে। ইউনিট ভলিউমে নিলে যে কোনো ভলিউমের জন্য আমি ম্যাটেরিয়ালসের ওয়েট সেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখ এখান থেকে ভলিউম ক্যালকুলেট করবা কিভাবে, মাস বাই ওই ম্যাটেরিয়ালসের স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু পানির ইউনিট ওয়েট। প্রথমটার জন্য দেখো সিমেন্টের ওয়েট আমরা ক্যালকুলেট করছি 282 কেজি, তাহলে 282 কেজি মাস। আর সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি প্রবলেমে বলা ছিল 3.15, সিমেন্ট কোর্স এগ্রিগেট জন্য 2.68 আর ফাইন এগ্রিগেট জন্য 2.64। দেখো ওয়াটারের জন্য তাহলে কত হবে, ওয়াটারের জন্য 175, ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু স্ট্যান্ডার্ড কন্ডিশনে 1 আর ইউনিট ওয়েট হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। কংক্রিটের জন্য এর ওয়েট হচ্ছে 1152 কেজি, তাহলে 1152 কেজি স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু দেওয়া ছিল 2.68 আর পানির ইউনিট ওয়েট হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে দেখো সিমেন্টের জন্য ভলিউম আসলো 0.09, তারপর ওয়াটারের জন্য 0.175, কংক্রিটের জন্য 0.43। এরপরে
যে কোনো ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ইন্টারাপ্ট এয়ার বলতে যখন তুমি কংক্রিট মিক্স করবা কিছু এয়ার পার্সেন্টেজ ওর মধ্যে থাকবেই। এই জন্যে যদি কোনো কন্ডিশনই বলা না থাকে তাহলে তুমি 1% ইন্টারাপ্ট এয়ার ধরে নিবা। আর যদি তোমার স্পেসিফিক বলাই থাকে যে 5% ইন্টারাপ্ট এয়ার থাকবে বা 0.5% ইন্টারাপ্ট এয়ার থাকবে টোটাল ভলিউমের, তাহলে সেটা তুমি ধরে নেবা। কোনো কিছু বলা না থাকলে 1% ধরতেই হবে, ঠিক আছে। টোটাল ভলিউমের 1 মিটার কিউবের জন্য ইন্টারাপ্ট এয়ার পার্সেন্টেজ থাকবে 1, তাহলে এর ভলিউম কত হবে 1 মিটার কিউবের জন্য 0.01 100 দ্বারা ভাগ করলে। এখন দেখো এখানে সব আসে, শুধু স্যান্ড নেই। টোটাল ভলিউম অফ ইনগ্রেডিয়েন্টস এক্সেপ্ট স্যান্ড সবগুলা যোগ করো 0.705 মিটার কিউব। 1 মিটার কিউবের স্যান্ড বাদে লাগবে 0.705। ভলিউম অফ ড্রাই স্যান্ড, তাহলে ড্রাই স্যান্ড 1 মিটার কিউব থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। তো 1 মাইনাস 0.705, তাহলে 0.295 হচ্ছে স্যান্ডের ভলিউম। এখন দেখো ওয়েট অফ ড্রাই স্যান্ডের ওয়েট কিভাবে ক্যালকুলেট করবা। এখানে ওয়েট ক্যালকুলেট করতে হলে এই ফর্মুলা দিয়ে কি করতে হবে, ভলিউম জিএস গামা ডব্লিউ। এখান থেকে তুমি ড্রাই স্যান্ডের ওয়েট পেয়ে গেলা। যদি ফিল্ড অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে তোমার মিক্স ডিজাইন এখানে শেষ। দেখো আমরা সবগুলার, আমার উদ্দেশ্য ছিল যে সিমেন্টের ওয়েট ক্যালকুলেট করা। সিমেন্টের ওয়েট হচ্ছে 282 কেজি, ওয়াটার 175, কংক্রিট 1152 কেজি, আর ড্রাই স্যান্ডের ওয়েট হচ্ছে 780 কেজি। তাহলে এইখানে শেষ যদি ফিল্ড অ্যাডজাস্টমেন্ট না থাকে। যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই প্রবলেমের ক্ষেত্রে 1% কোর্স সেগ্রিগেটের মধ্যে আর ফাইন এগ্রিগেটের মধ্যে 5% ওয়াটার মিক্স আছে, বা আমরা ফিল্ড অ্যাডজাস্টমেন্টের একটা এক্সাম্পল দেখাবো। সেই জন্য ড্রাই ডেন্সিটিটা ক্যালকুলেট করা। ডেন্সিটি কিভাবে পাবা, M/V। সবগুলা দেখো কংক্রিটের ড্রাই ডেন্সিটি কিভাবে পাচ্ছ তুমি, ডেন্সিটি অফ কংক্রিট সবগুলা মিক্সের ওয়েট ডিভাইডেড বাই ভলিউম, মাস ডিভাইডেড ভলিউম। দেখো সিমেন্টের প্রথমে, তারপরে ওয়াটার, কংক্রিট, তারপরে স্যান্ড, এবং রেসপেক্টিভ ভলিউমগুলো দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, নিচেরগুলো সব যোগ করলে এন্ট্রাপ্ট এয়ার বাদে, ঠিক আছে। এন্ট্রাপ্ট এয়ারের তো কোনো মাস নাই। এখন যদি আমি ফাইনালি একটা চার্ট আকারে দেখাই তাহলে আমার মিক্স ডিজাইন রেশিও হচ্ছে এরকম। সিমেন্ট 282 কেজি, স্যান্ড হচ্ছে 780 কেজি, তারপর কোর্স সেগ্রিগেট 1152 কেজি, ওয়াটার হচ্ছে 175 কেজি। দেখো এগুলোকে রেশিও করলে আমরা অনেক সময় বলছিলাম মিক্সিং রেশিও 1:3:6 মিশাইতে হবে, 1:4 এ মিশাইতে হবে। এখান থেকে তুমি বের করতে পারছো। দেখো সিমেন্ট যদি 1 ধরো তাহলে 1 এর রেসপেক্টে স্যান্ড হবে 2.77, তারপরে 4.09 কোর্স সেগ্রিগেট, আর ওয়াটার রেশিও হবে 0.62। এখন দেখো যে তুমি এইটা পাইলা, তুমি কি এটাকে 1:3:6 বা 1:3:5 এরকম কোনো রেশিওতে নিতে পারবা? তোমাকে যদি রাউন্ড ফিগারে কোনো কিছু করতে হয় তুমি এই পর্যন্ত রাখলে পরি এক্সামের জন্য যে প্রবলেম, সেই প্রবলেমের সলিউশন পারফেক্ট। যখন প্র্যাকটিক্যালি করতে যাবা তোমার কিছু কনসিডারেশন আছে, এটাকে তুমি কিভাবে নিবা? না, 100 দিয়ে গুণ না। দেখো সিমেন্ট রেশিও আমি ফিক্স রাখলাম, যদি স্যান্ডের রেশিও বাড়াই যে 2.80, তাহলে কি হবে? তোমার কনসিডারেশন কি বলে? না, বাড়াইতে পারবা না। বাড়ালে সিমেন্টের সাথে স্যান্ডের রেশিওটা কমে, মানে রেশিওতে স্যান্ডের পার্সেন্টেজ বেড়ে গেলে স্টেম ক্যাপাসিটি বাড়বে না কমবে। এই জন্য তুমি আরো কমায় দিতে পারো। তোমাকে টেকনিক্যাল হতে হবে। ধরো
প্র্যাকটিক্যালি কন্ট্রাক্টর একটু ঝামেলা করবে বা ফাঁকি দিবে, সেক্ষেত্রে তোমার কি, তুমি পাইছো 2.77, তুমি করে দাও 2.50, তোমার সেফটি ফ্যাক্টর থাকলো কত? 0.27। সে যদি বেশিও মিক্স করো স্যান্ড, কারণ স্যান্ডের যে ইকোনমিক ভ্যালু তার তুলনায় সিমেন্টের তুলনায় কম, তাই না? 2.50 করে দিলে সে যদি 0.7 মানে 0.27% যদি বাড়ায় যায়, তাও তুমি সেফ সাইডে থাকতেছো, ঠিক আছে? সুতরাং তুমি কমাই দিতে পারবা। যেরকম কোর্স সেগ্রিগেটের পার্সেন্টেজ 4.09 আছে, তুমি 3.5 বলে দাও, তুমি মানে এরকম বললা 1:2.5 3.5 সবগুলো কমাই দিলাম। কারণ কি, কোর্স সেগ্রিগেট তারপরে স্যান্ড এর পার্সেন্টেজ যদি তুমি কমাই দাও সিমেন্টের রেসপেক্টে, তাহলে তোমার স্ট্রেন্থ ক্যাপাসিটি বাড়বে, কিন্তু কখনোই তুমি যেটা পাবা তার থেকে আর বাড়াই দিতে পারবে না। বুঝি নাই না, ওয়াটার পার্সেন্টেজ ফিক্স রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো প্র্যাকটিক্যাল আমরা একটা ফিল্ড অ্যাডজাস্টমেন্ট দেখি। যদি আমাদের প্রবলেমের কোনো কিছু বলা নেই, প্রবলেমের কোনো কিছু বলা না থাকলে এক্সামের জন্য শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল, এই ফিল্ড অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? ধরে নিতে হবে যে 1% if the coarse and fine aggregate are found to contain 1 and 5% of moisture respectively. কোর্স এগ্রিগেটের মধ্যে 1% আর ফাইন এগ্রিগেটের মধ্যে 5% ময়েশ্চার আছে। The field quantities are adjusting for the water content are as given. যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ক্ষেত্রে তোমাকে বলা থাকবে যে ফিল্ড কন্ডিশনটা কীরকম, আমরা যে ক্যালকুলেশনগুলো করছি, সিমেন্ট ছিল ড্রাই, স্যান্ড ছিল ড্রাই, কোর্স এগ্রিগেট ছিল ড্রাই, এগুলো আমরা প্রবলেমের মধ্যে বলেছিলাম যে ড্রাই রডেড কোর্স এগ্রিগেট, ড্রাই রডেড স্যান্ড। সুতরাং আমরা যে ওয়েটগুলো ক্যালকুলেট করছি সবগুলো হচ্ছে ড্রাই। এখন ফিল্ড অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যদি কোনো কিছু বলা না থাকে এক্সামে, তাহলে ধরে নিবা কোর্স এগ্রিগেটের মধ্যে 1% আর ফাইন এগ্রিগেটের মধ্যে 5% ময়েশ্চার আছে। তাহলে অ্যাডজাস্টমেন্টটা কীরকম দেখো, সিমেন্টের জন্য কোনো চেঞ্জ নাই। সিমেন্ট কি ড্রাই ওয়েট এরকম ভেরিয়েশন হতে পারবে? না, হতে পারবে না। যদি সিমেন্ট যদি ওয়েট হয়ে যায় তাহলে সেটা নষ্ট সিমেন্ট, তাই না? যদি স্লাম আকারে থাকে, সিমেন্টের ফিল্ড টেস্ট ছিল, তাহলে প্রথম কন্ডিশনে সেটা রিজেক্ট। তাহলে সিমেন্ট দেখো, সিমেন্টের ওয়েট 282 কেজি, 282 থাকলো। ওয়াটার আমরা ক্যালকুলেট করছিলাম 175 কেজি, ওয়াটার ক্যালকুলেট করছিলাম 175 কেজি। দেখো টোটাল যে ভলিউম, টোটাল যে কংক্রিট ভলিউম তার 1% কোর্স এগ্রিগেটের মধ্যে 1% আর ফাইন এগ্রিগেটের মধ্যে 5% ময়েশ্চার আছে। তাহলে আমরা ফিল্ড অ্যাডজাস্টমেন্টের আগে ওয়াটারের যে ওয়েট পেয়েছিলাম সেটা 175 কেজি, ঠিক আছে? তাহলে দেখো যে কোর্স এগ্রিগেটের যে ওয়েট পেয়েছিলাম তার 1% যদি বাদ দিই, কারণ অলরেডি তোমার ফিল্ডে 1% আছে, তাহলে ওয়াটার যে ওয়েট ছিল সেটা কমাই দিতে হবে না? বুঝতে পারো নাই? ধরো ড্রাই কন্ডিশনের জন্য 175 কেজি ওয়াটার লাগতো, অলরেডি কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের মধ্যে কিছু ওয়াটার আছে, তাহলে ডিজাইনের সময় কিছু ওয়াটার কমাই দিতে হবে না? দেখো কোর্স এগ্রিগেটের জন্য কমাইতে হবে কত? কোর্স এগ্রিগেটের যে ওয়েট তার 1%, কোর্স এগ্রিগেটের ওয়েট হচ্ছে 1152 কেজি, 1% 1/100। এগুলো কিন্তু মাইনাস করতে হচ্ছে কেন? কারণ কি? কারণ আমি বেশি দিয়েছি, কমাই দিতে হবে। তারপরে ফাইন এগ্রিগেট দেখো এখন হয়ে গেল 125 কেজি, এখন কমে গেল, ঠিক আছে ওয়াটার, তাহলে টোটাল ভলিউম তো আবার সেম থাকলো না। টোটাল ভলিউম সেম থাকলো, টোটাল ওয়েট সেম থাকলো, টোটাল ওয়েট সেম থাকলো না, টোটাল ভলিউমও সেম থাকলো না। স্যান্ডের জন্য, স্যান্ডের আগের ওয়েট ছিল 780 কেজি, এর মধ্যে থেকে তুমি ওয়াটারের যে পার্সেন্টেজ সেটা কমাই দিছো, তাহলে সমপরিমাণ যে এগ্রিগেট, সমপরিমাণ স্যান্ড ওর সাথে যোগ করতে হবে। এটা বুঝতে পারছো না? ধরো ওয়াটার যদি পার্সেন্টেজ তুমি কমায় দাও,
তাহলে সেই ওয়েটটাকে কি দ্বারা রিপ্লেস করবা? স্যান্ড দ্বারা, বা যে ওয়েট সরে গেছে, যার রেসপেক্টে ওয়েট সরে গেছে কার রেসপেক্টে? দেখো কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের রেসপেক্টে। তাহলে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের ওয়েট বাড়বে, তাই না? যেহেতু ওয়াটারের পার্সেন্টেজ আমি কমাই দিলাম কোর্স আর ফাইন এগ্রিগেটের রেসপেক্টে। 5% ওয়াটার যদি তুমি কমাই দাও তাহলে ওয়াটারের ওয়েট কমে গেল। এখন ওয়েট তো তুমি টোটাল ওয়েট তো সেম থাকে, তাহলে ওই পার্সেন্টেজে কি নিতে হবে? স্যান্ড নিতে হবে আর কোর্স এগ্রিগেট নিতে হবে। যেহেতু তুমি ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের রেসপেক্টে ওয়েট কমাচ্ছ, বুঝি না? টোটাল আমরা ক্যালকুলেট করতেছি 1 মিটার কিউব ভলিউমের জন্য, ক্যালকুলেট করে নেই। আচ্ছা, শেষ হয়ে গেছে। বুঝতে পারো না এটা? আচ্ছা, দু একবার চিন্তা করবা তাহলে বের হয়ে যাবে। শেষ করি। তারপর দেখো, তাহলে স্যান্ডের ওয়েট বেড়ে গেল। স্যান্ডের ওয়েট ছিল আগে 780 কেজি, এখন 5%, যেহেতু ময়েশ্চার অলরেডি আমরা বাদ দিয়ে দিচ্ছি ওয়াটার থেকে, সেই জন্য স্যান্ডের সাথে 5% যোগ হবে আর কোর্স এগ্রিগেটের সাথে 1%। তাহলে দেখো ফিল্ড অ্যাডজাস্টমেন্টের পরে টেবিলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। টেবিলের প্যাটার্নটা হবে কি? সিমেন্ট হচ্ছে 282 কেজি, ওয়াটার 125 কেজি, স্যান্ড 819 কেজি আর কোর্স এগ্রিগেট 1164। তাহলে আফটার ফিল্ড অ্যাডজাস্টমেন্ট তোমার রেশিও আগে যেটা ছিল সেই রেশিও আর থাকবে না, রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যন্ত মিক্স ডিজাইনের ফাইনাল স্টেপ এখানে শেষ।